সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রিউমাটোলজির ভাইভার রিলেটেড কিছু কথা বলবো আমি আজকে। তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে। তাহলে এখানে পরীক্ষায় একটা প্রশ্নের কথা বলা আছে যে সিঙ্গেল জয়েন্ট পেইন এন্ড সোয়েলিং, এই ক্ষেত্রে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হবে? মানে সিঙ্গেল জয়েন্ট পেইন এন্ড সোয়েলিং মানে এটাকে বলা হয় মোনো আর্থ্রাইটিস, আর এটাকে বলা হচ্ছে মোনো আর্থ্রাইটিস। তাহলে মোনো পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করা হয় যে মোনো আর্থ্রাইটিসের কজ কি, অলিগো আর্থ্রাইটিসের কজ কি এবং পলি আর্থ্রাইটিসের কজ কি। আমরা জানি যে একটা জয়েন্ট যদি পেইনফুল সোয়েলিং বা ইনফ্লামেশন হয় তাকে মোনো আর্থ্রাইটিস বলি। যখন 2 থেকে 4টা জয়েন্ট যখন ইনফ্লামেশন হয় তখন তাহাকে অলিগো আর্থ্রাইটিস বলে, আর 5 অর মোর জয়েন্ট গ্রুপ যদি ইনভলভমেন্ট হয় তখন তাকে পলি আর্থ্রাইটিস বলা হয়। তাহলে এটা আবার এই অ্যাকিউট মোনো আর্থ্রাইটিস এটা বয়স অনুসারে কম বয়সীদের এক ধরনের কারণ হতে পারে, আবার যাদের বয়স বেশি তাদের এক ধরনের কারণ হতে পারে। তো তাহলে আমরা মোস্ট কমনলি যে কারণগুলা মনে করি যে যেমন সেপটিক আর্থ্রাইটিস আমরা মনে করি যে কমন। তারপরে এখানে আবার টিউবারকুলাস আর্থ্রাইটিসও কমন। এর সাথে গাউট, সিউডো গাউট, ট্রমার কারণেও হইতে পারে, আবার হিমো আর্থ্রোসিস হইতে পারে। আবার মোনো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ স্পন্ডাইলো আর্থ্রাইটিস, তারপর সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস, এগুলা হচ্ছে যে মোনো আর্টিকুলার প্রেজেন্টেশন। টিউবারকুলোসিস আমি বলেছি যারা কম বয়সে সেই ক্ষেত্রে লিউকেমিয়া হইতে পারে, তারপরে আর হিমোফিলিয়াও হইতে পারে, হিমোফিলিক আর্থ্রাইটিসও হতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে যে লিউকেমিয়া এবং অস্টিওমায়ালাইটিস বাচ্চাদের ক্ষেত্রে কমন। তাহলে আমরা যদি কম বয়সীদের ক্ষেত্রে যদি অ্যাকিউট মোনো আর্থ্রাইটিসের কারণ চিন্তা করি তাহলে সেপটিক আর্থ্রাইটিস, গনোকক্কাল আর্থ্রাইটিস, টিউবারকুলার আর্থ্রাইটিস, হিমো আর্থ্রাইটিস, ট্রমাটিক হতে পারে এবং মোনো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা হইতে পারে। বড়দের ক্ষেত্রে এগুলার সাথে যেটা কমন হয় গাউট, সিউডো গাউট, এর সেপটিক আর্থ্রাইটিস, বড়দের ক্ষেত্রে সেপটিক আর্থ্রাইটিস, টিউবারকুলার আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট, গনোকক্কাল আর্থ্রাইটিস এবং অলিগো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস হইতে পারে। এখন যদি প্রশ্ন একটা করা হয় যে এইরকম একটা মোনো আর্থ্রাইটিস বা পলি আর্থ্রাইটিস বা অলিগো আর্থ্রাইটিস নিয়ে যদি আমাদের কাছে একটা পেশেন্ট আসে তাহলে আমরা কি ইনভেস্টিগেশন করতে পারি? তাহলে আমরা কমনলি যেটা বলি যে সিবিসি উইথ ইএসআর, সিআরপি, তারপরে আমরা অ্যাফেক্টেড জয়েন্টের একটা এক্সরে করতে পারি এবং অ্যাফেক্টেড জয়েন্টের ফ্লুইড অ্যাসপিরেশন করে আমরা স্টাডি করতে পারি। এর সাথে আমরা যদি মনে করি সেপটিক আর্থ্রাইটিস তাহলে ব্লাড কালচার করা যেতে পারে। তারপরে যদি টিউবারকুলার আর্থ্রাইটিস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা চেস্ট এক্সরে, এমটি টেস্ট করতে পারি। যদি গাউট হয় তাহলে ফ্লুইডটা অ্যাসপিরেশন করে পোলারাইজড লাইট মাইক্রোস্কোপের নিচে আমরা দেখলে নেগেটিভলি বাইরিফারেনজেন্স নিডল শেপ, এটা গাউটের ক্ষেত্রে হতে পারে। এবং সিউডো গাউটের ক্ষেত্রে পজিটিভ বাইরিফারেনজেন্স এবং এটা রম্বয়েড শেপ আমরা পেতে পারি। এবং আরো কিছু ইনভেসিভ টেস্ট আমরা এখানে করতে পারি, সাইনোভিয়াল বায়োপসি করা যেতে পারে। এবং আমরা যেমন বললাম যে মোনো আর্টিকুলার প্রেজেন্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, সেই ক্ষেত্রে আমরা রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি-সিসিপি অ্যান্টিবডি এবং HLA-B27 এই টেস্টগুলো আমরা করে দেখতে পারি। পরীক্ষায় একটা প্রশ্ন বলছে যে জেনেটিক কজেস অফ জয়েন্ট পেইন। তো জেনেটিক কজেস, জয়েন্ট পেইন, জেনেটিক অ্যাসোসিয়েশন প্রায় ডিজিজের সাথেই
আহ যেমন আমরা জানি যে রিমাটয়েড আর্থ্রাইটিস, আর্থ্রোপ্যাথি, উইলসন ডিজিজ, হিমোক্রোমাটোসিস এবং অস্টিও আর্থ্রাইটিসেরও জেনেটিক অ্যাসোসিয়েশন আছে। এখানে একটা প্রশ্ন আছে যে ফিভার উইথ জয়েন্ট পেইন, জয়েন্ট পেইনের সাথে ফিভার, তাহলে কোন কোন জয়েন্ট পেইনের সাথে ফিভার হতে পারে? আমরা জানি যে রিমেটিক ফিভার, ভাইরাল আর্থ্রাইটিস, এসএলই, সেপটিক আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট, অ্যাডাল্ট স্টিলস ডিজিজ, ভাস্কুলাইটিস, তাহলে এগুলার সাথে জয়েন্ট পেইনও থাকে, ফিভারও থাকে। তাহলে কমনলি কি কি হতে পারে? রিমেটিক ফিভার, ভাইরাল আর্থ্রাইটিস, এসএলই, সেপটিক আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট, অ্যাডাল্ট স্টিলস ডিজিজ এবং ভাস্কুলাইটিস। তাহলে এগুলা হচ্ছে যে জ্বরের সাথে আর্থ্রাইটিস থাকে। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন আছে যে জয়েন্ট প্রেজেন্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, দা টিপিক্যাল প্রেজেন্টেশন, এটা আমরা জানি যে জয়েন্ট পেইন, এর সাথে জয়েন্ট সোয়েলিং এবং জয়েন্ট স্টিফনেস থাকে। মেইনলি হচ্ছে স্মল জয়েন্টস অফ দা হ্যান্ড ফিটস, এবং এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফ্যাশনে হয়। তাহলে আমরা তাহলে একটা জয়েন্টের, তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্টের প্রেজেন্টেশন হচ্ছে জয়েন্টের পেইন থাকবে, সোয়েলিং থাকবে, স্টিফনেস থাকবে, এবং এটা সিমেট্রিক্যাল হবে, ইনভলভিং দ্য স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ড ফিটস অ্যান্ড রিস্ট, এবং এটা লার্জ জয়েন্টও ইনভলভমেন্ট হইতে পারে। এবং এর সাথে আমরা জয়েন্টের ডিফর্মিটিও দেখতে পারি। আমরা যদি এক্সামিনেশন করি সেই ক্ষেত্রে একটা জয়েন্টে আমরা টেম্পারেচার দেখব, টেন্ডারনেস দেখব, মুভমেন্ট দেখব, এবং জয়েন্টের এখানে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ডিফর্মিটি থাকে। আমরা জানি যে সোয়ার নেক ডিফর্মিটি, তারপর বাটনিয়ার ডিফর্মিটি, তারপরে এখানে জেড ডিফর্মিটি এবং আনলার সাবলাক্সেশন, বিভিন্ন ডিফর্মিটি রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা দেখতে পাই। লং স্ট্যান্ডিং যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস সেই ক্ষেত্রে এইসব ডিফর্মিটি আমরা। এখন রিউমাটয়েড আর্থ্রাইটিসের কয়েকটা প্রেজেন্টেশন আছে। একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের অ্যাকিউট স্টিফ আর্থ্রাইটিস, স্পিটিং ইডিমা নিয়ে আসতে পারে, এবং এটা কমনলি ওল্ড এজে হয়। এবং এর সাথে দেখা যাচ্ছে প্রক্সিমাল মাসেল স্টিফনেস থাকে, এটা বলে মিমিকিং পলিমায়ালজিয়া রিউমাটিকা। এবং একটা প্যালেন্ড্রিক প্রেজেন্টেশনও আছে, যেমন রিল্যাক্সিং রিমেটিং এপিসোড অফ পেইন, স্টিফনেস, সোয়েলিং। তাহলে একটা হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাকিউট অনসেট হইতে পারে, সিভিয়ার মর্নিং স্টিফনেস, পলিআর্থ্রাইটিস, স্পিটিং ইডিমা নিয়ে আসতে পারে। একটা আমরা হচ্ছে প্রক্সিমাল মাসেল স্টিফনেস, মিমিকিং পলিমায়ালজিয়া রিউমাটিকা হিসেবে প্রেজেন্টেশন হতে পারে। একটা হচ্ছে যে প্যালেন্ড্রমিক প্রেজেন্টেশন হতে পারে, যেটা রিল্যাক্সিং রিমেটিং সাথে এপিসোডস অফ পেইন, স্টিফনেস এবং সোয়েলিং নিয়ে আসে। এখন বলা হচ্ছে যে জয়েন্ট মানে আর্থ্রাইটিস বা ডিজিজ ডাজ ইনভলভ দ্য ডিআইবি, ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট। আমরা কমনলি যেটা দেখি যে সোরিয়েটিক আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস কমনলি ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয়। তাহলে ডিস্টাল ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্ট ইনভলভ করে সোরিয়েটিক আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস। এখানে বলা হচ্ছে যে জয়েন্ট দ্যাট ইনভলভ দ্য পিআইপি, পিআইপি কমনলি ইনভলভ হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং সোরিয়েটিক আর্থ্রাইটিস। ভাইবার প্রশ্ন হতে পারে যে পিআইপি ইনভলভমেন্ট হতে পারে কোন জয়েন্ট, কোন ডিজিজে? রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং সোরিয়েটিক আর্থ্রাইটিস। এখানে একটা প্রশ্ন আছে যে এজ অফ অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস বলছে যে কোন বয়সে হতে পারে? অস্টিও আর্থ্রাইটিস ইউজুয়ালি 55 ইয়ার্স এর পরে সাধারণত বেশি হয়, ইউজুয়ালি 55 ইয়ার্স।
So osteoarthritis is far the most common form of arthritis and the major cause of pain and disability older people. Also, it is characterized by focal loss of articular cartilage, subchondral osteosclerosis, osteophyte formation at the joint margin, remodeling of the joint contour with enlargement of the affected joints. তাহলে এটা সাধারণত ওল্ড এজে হয়, ইউজুয়ালি আফটার 55 ইয়ার্স এর পরে অস্টিওআর্থ্রাইটিস হয়। এখন বলা হচ্ছে যে পরীক্ষায় একটা প্রশ্ন হতে পারে যে নেম কমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। তাহলে কমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আমরা মেডিসিন ওয়ার্ডে কি দেখি? আমরা দেখি যে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার এসএলই একটা, সিস্টেমিক স্ক্লেরোসিস, এমসিটিডি মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, প্রাইমারি শোগ্রেনস সিনড্রোম, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, জুভেনাইল ডার্মাটোমায়োসাইটিস এবং আনডিফারেন্সিয়েটেড অটোইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজ, অ্যাডাল্ট স্টেলস ডিজিজ। তাহলে আমরা কমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আমরা কি দেখি ওয়ার্ডে, মেডিসিন ওয়ার্ডে? বলা হচ্ছে যে এসএলই, সিস্টেমিক স্ক্লেরোসিস, এমসিটিডি মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ, প্রাইমারি শোগ্রেনস সিনড্রোম, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, জুভেনাইল ডার্মাটোমায়োসাইটিস এবং অ্যাডাল্ট অনসেট স্টিলস ডিজিজ এবং আনডিফারেন্সিয়েটেড অটোইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজও আমরা দেখতে পারি মেডিসিন ওয়ার্ডে। এখন বলা হচ্ছে যে ইয়ং পেশেন্ট কাম উইথ ইউ back pain and inability to bend back in the morning. What will be your differential diagnosis and how will you confirm? বলছে যে একটা ইয়ং পেশেন্ট যদি লো ব্যাক পেইন যদি নিয়ে আসে, তাহলে একটা ইয়াং যদি পেশেন্ট যদি ব্যাক পেইন নিয়ে আসে তাহলে আমাদের কি পসিবিলিটিস হইতে পারে? একটা ইয়াং পেশেন্ট যদি লো ব্যাক পেইন নিয়ে যদি আমাদের কাছে আসে তাহলে পরে যেটা পসিবিলিটিস হইতে পারে যে অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলোআর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস এবং আর্থ্রাইটিস উইথ ইনফ্লামেটরি বাউল ডিজিজ। তাহলে ইয়াং পেশেন্ট যদি লো ব্যাক পেইন নিয়ে যদি আসে আমাদের কাছে তাহলে আমরা একসাথে এগুলাকে বলা হয় স্পন্ডাইলো আর্থোপ্যাথিস। স্পন্ডাইলো আর্থোপ্যাথিসের আন্ডারে 4টা আছে। তাহলে স্পন্ডাইলো আর্থোপ্যাথিস এর পেশেন্টই ইয়াং পেশেন্ট লো ব্যাক পেইন নিয়ে আমাদের কাছে আসে। এই স্পন্ডাইলো আর্থোপ্যাথিসের মধ্যে 5টা আছে। একটা অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, 2 নম্বর হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলো আর্থ্রাইটিস, 3 নম্বর হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, 4 নম্বর হচ্ছে সোরিয়েটিক আর্থ্রাইটিস, 5 নম্বর হচ্ছে যে আর্থ্রাইটিস উইথ ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এটাকে আরেকটা নামে বলা হয় এন্টেরোপ্যাথিক স্পন্ডাইলো আর্থ্রাইটিস। এই 5টাকে একসাথে বলা হয় স্পন্ডাইলো আর্থোপ্যাথিস। তো এখন বলা হচ্ছে যে এই স্পন্ডাইলো আর্থোপ্যাথিস এর হচ্ছে যে কমন কিছু ফিচার্স আছে। এই 5টা ডিজিজের কমন কিছু প্রেজেন্টেশন আছে। যেমন বলছে যে অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি অলিগোআর্থ্রাইটিস, লোয়ার লিম্ব ইজ মোর দেন আপার লিম্ব। তাহলে বলা হলো যে এটা অ্যাসিমেট্রিক্যাল হবে, ইনফ্লামেটরি হবে, অলিগোআর্থ্রাইটিস হবে এবং লোয়ার লিম্ব ইজ মোর কমন ইনভলভমেন্ট দেন আপার লিম্ব। এবং এর সাথে হচ্ছে যে ইনফ্লামেটরি ব্যাক পেইন থাকবে। ইনফ্লামেটরি ব্যাক পেইন কাকে বলে? যেটা হচ্ছে যে এক্সারসাইজ করলে পরে এটা ইমপ্রুভ হয় এবং এটা নট রিলিভ বাই রেস্টে এটা রিলিভ হয় না। এটা ইনসিডিয়াস অনসেট, নাইট পেইন এবং লেস দেন 45 ইয়ার্সে হয়। তাহলে এখানে হচ্ছে যে হিস্ট্রি অফ ইনফ্লামেটরি ব্যাক পেইন যার 5টার মতো ক্যারেক্টার থাকে। একটা বলছে যে এটা এক্সারসাইজ করলে ইমপ্রুভ হয়, এটা রেস্টে হচ্ছে যে রিলিভ হয় না এবং এটা ইনসিডিয়াস অনসেট, নাইট পেইন এবং 45 ইয়ার্সের আগে হয়। এবং এরপরে হচ্ছে যে স্যাক্রোআইলাইটিস অ্যান্ড স্পাইনাল অস্টাইটিস থাকে এবং এনথিসাইটিস এবং পেশেন্টের এনথিসাইটিস থাকে। এনথিসাইটিস মানে লিগামেন্ট
যেখানে বোনসের সাথে অ্যাটাচমেন্ট হয় সেই জায়গায় ইনফ্লামেশন হয়, এটাকে এনথিসাইটিস বলে। যেমন গ্লুটিয়াল মিডিয়াস ইনসার্সার প্লান্টার ফাসা এইসব জায়গায় হয়। টেন্ডেন্স অফ ফ্যামিলিয়াল অ্যাগ্রিগেশন, ফ্যামিলিতে এটা সাধারণত দেখা যায় এবং এটা HLA-B20 অ্যাসোসিয়েশন থাকে। পেশেন্টের সোরিয়াসিস স্কিন অথবা নেন চেঞ্জ থাকে, ইউভাইটিস থাকে, ইউভাল ট্র্যাক্টে ইনফ্লামেশন হয় আয়ের, এবং বলছে স্টেরাইল ইউরেথ্রাইটিস পোস্টাটাইটিস থাকে, এবং ইনফ্লামেটরি বাউল ডিজিজের হিস্ট্রি থাকবে, এবং অ্যাওটিক রোগ লিশন মানে অ্যাওটিক রিগার্জিটেশন কন্ডাকশন ডিফেক্ট থাকে। তাহলে পরীক্ষায় যদি ভাই জিজ্ঞেস করা হয় যে স্পন্ডাইলো আর্থ্রাইটিসের কয়টা থাকে অংশ এবং স্পন্ডাইলো আর্থ্রাইটিসের কমন প্রেজেন্টেশন কি হতে পারে, তাহলে যেটা আমি বললাম যে 1 নম্বরে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি অলিগো আর্থ্রাইটিস, lower limb is more common than upper limb involvement, history of inflammatory back pain থাকবে, sacroiliitis and spinal osteitis, পেশেন্টের এনথিসাইটিস থাকবে, এবং এটা ফ্যামিলিতে এটা টেন্ডেন্সি অ্যাগ্রিগেশন থাকে, HLA-B27 এর অ্যাসোসিয়েশন থাকে, সোরিয়াসিস এটা স্কিন এবং আই চেঞ্জ হতে পারে, ইউভাইটিস, স্টেরাইল ইউরেথ্রাইটিস আর পোস্টাটাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ এবং অ্যাওটিক রুট লেশনস যেমন অ্যাওটিক রিগার্জিটেশন এন্ড কন্ডাকশন ডিফেক্ট, তাহলে এগুলা থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে যে কমন ফিচার অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস। এরপরে জিজ্ঞেস করতে পারে যে এই যে এখানে পরের প্রশ্ন হইতে পারে যে যেমন প্রথমেই আছে অ্যানকাইলো, দ্বিতীয়তে আছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটার এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন কি হতে পারে? তাহলে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনের মধ্যে বলছে যে এটা যে ফ্যাটিগ, অ্যানিমিয়া, এবং যেটা বললাম যে অ্যান্টেরিয়র ইউভাইটিস, সোরিয়াসিস, পোস্টাটাইটিস এবং স্টেরাইল ইউরেথ্রাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অস্টিওপরোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন অ্যাওটিক ভালভ ডিজিজ, অ্যামাইলোডোসিস, অ্যাপিক্যাল আপার লোব পালমোনারি ফাইব্রোসিস। তাহলে আগে বললাম যে কমন প্রেজেন্টেশন অফ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিস, এরপরে বললাম যে এক্সট্রা আর্টিকুলার ফিচার্স অফ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, মানে আর্টিকুলারের বাহিরে যেমন বলছে যে ফ্যাটিগ, অ্যানিমিয়া, এবং এটা চোখের ক্ষেত্রে বলছে যে অ্যান্টেরিয়র ইউভাইটিস, তারপরে বলল যে পোস্টাটাইটিস এন্ড স্টেরাইল ইউরেথ্রাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তারপরে অস্টিওপরোসিস, কার্ডিওভাস্কুলারে বলছে যে অ্যাওটিক ভালভুলার ডিজিজ, অ্যামাইলোডোসিস এবং অ্যাপিক্যাল আপার লোব ফাইব্রোসিস। তাহলে এগুলো হচ্ছে যে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন অফ অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এরপরে আসছে যে পরীক্ষায় একটা প্রশ্ন যে ইনভেস্টিগেশন, আমরা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের একটা রোগী আমাদের আসলে আমরা কি ইনভেস্টিগেশন করব? অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, তাহলে এইরকম রোগী আসলে যেহেতু এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ, তাহলে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট, তার সাথে ইএসআর সিআরপি করব ব্লাড। এরপরে একটা পেশেন্টের আমরা এক্স-রে করব, যে স্যাক্রোইলিয়াক জয়েন্টের আমরা এক্স-রে করব, তারপরে স্যাক্রোইলিয়াক জয়েন্টের এক্স-রে এবং স্পাইনেরও এক্স-রে করা হয়, তারপরে আমরা এমআরআই করব, স্যাক্রোইলিয়াক জয়েন্টের এমআরআই এবং স্পাইনের এমআরআই করব। এবং এসব পেশেন্টের ক্ষেত্রে আমরা আরো কিছু ইনভেস্টিগেশন করি, যে আরএ টেস্ট, অ্যান্টিসিজিপি অ্যান্টিবডি, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা এক্সক্লুড করার জন্য আমরা করি। তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা কি টেস্টের মধ্যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করলে এখানে বলা হলো যে অ্যানিমিয়া পাওয়া যায়, ইএসআর সিআরপি আমরা বেশি পাবো, এবং HLA-B27 এখানে পজিটিভ পাওয়া যাবে। আর আমরা এরপরে এক্স-রে করব, স্যাক্রোইলিয়াক জয়েন্টের আমরা এক্স-রে করব, স্পাইনের আমরা এক্স-রে করব, এবং আমরা এমআরআই করব। এমআরআই বলা হচ্ছে যে এমআরআই অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট অ্যান্ড স্পাইন, স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং স্পাইনের এমআরআই করা হয়, এবং এর সাথে অনেক সময় আল্ট্রাসাউন্ডও করা হচ্ছে এখন। তার ইএসআর সিআরপি বেশি হবে। অনেক সময় এক্স-রে করলে আমরা কি জানি যে একটা এক্স-রে যদি স্যাক্রোইলিয়াক জয়েন্টে যদি করা হয়, তাহলে স্যাক্রোইলিয়াক জয়েন্টের কি ফাইন্ডিং পাওয়া যাবে?
তাহলে ইরেগুলারিটি থাকবে, লস অফ কর্টিক্যাল মার্জিন থাকবে, তারপরে হচ্ছে ওয়াইডেনিং অফ দ্য জয়েন্ট স্পেস, সাবসিকুয়েন্টলি স্ক্লেরোসিস এবং জয়েন্ট স্পেস ন্যারোয়িং এবং ফিউশন। তাহলে এটা এসআই জয়েন্টের, স্যাক্রোইলাক জয়েন্টের যদি আমরা এক্সরে করি কি ফাইন্ডিং পেতে পারি? প্রথমে ইরেগুলারিটি হবে জয়েন্টের, তারপরে কর্টিক্যাল মার্জিন লস হবে, তারপরে জয়েন্টটা ওয়াইডেনিং স্পেস হবে, তারপর সাবসিকুয়েন্ট এরা স্ক্লেরোসিস, জয়েন্ট স্পেস ন্যারো এবং ফিউশন, এবং এখানে সিনডেসমোফাইট তৈরি হয়, এবং এই সিনডেসমোফাইটটা আলটিমেটলি লং স্ট্যান্ডিং, এটা আমরা বলি ব্রিজিং সিনডেসমোফাইট, ব্যাম্বো স্পাইন অ্যাপিয়ারেন্স হয়। তাহলে এই ইনভেস্টিগেশন গুলো আমরা করি। এখানে একটা এমআরআই এর ছবি দেখানো হয়েছে, যে এমআরআই বলছে যে ইন স্যাক্রোআইলাইটিস, যে করোনাল এমআরআই শর্ট T1 ইনভার্সার রিকমান্ড STIR, এটা ভিউ একটা, এটা করলে পারে বাইল্যাটারাল স্যাক্রোআইলাইটিস ইন অ্যাক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস। এখানে দেখানো হচ্ছে যে বোন ম্যারো ইডিমা সার্কেল, এবং এর সাথে যে জয়েন্ট গুলো আছে, জয়েন্ট স্যাক্রোইলাক জয়েন্টটা ইরেগুলারিটিস দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি এমআরআই স্যাক্রোইলাক জয়েন্টের যদি শর্ট T1 ইনভার্সন রিকভারি পজিশনে করি, তাহলে আমরা বোন ম্যারো ইডিমা দেখতে পাবো, এবং স্যাক্রোইলাক জয়েন্টের হচ্ছে ইরেগুলারিটিস আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্পন্ডাইলো অ্যাক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রাইটিস, যেটা আমি বললাম যে রেডিওগ্রাফিক চেন ইন স্পন্ডাইলো আর্থ্রাইটিস। এখানে দেখা হচ্ছে যে ফাইন সিমেট্রিক্যাল মার্জিনাল সিনডেসমোফাইট, এটা ফাইন হবে, সিমেট্রিক্যাল হবে, এটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে। যদি আদার্স সোরিয়াটিক আর্থ্রাইটিস যদি হয়, তাহলে বলছে কোর্স অ্যাসিমেট্রিক্যাল নর মার্জিনাল সিনডেসমোফাইট। যদি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস হয়, এখানে বলছে ফাইন মার্জিনাল সিমেট্রিক্যাল সিনডেসমোফাইট। আদার দেন, যেমন সোরিয়াটিক আর্থ্রাইটিসে বলছে যে কোর্স অ্যাসিমেট্রিক্যাল নর মার্জিনাল সিনডেসমোফাইট। এক্স-রে অফ দ্য স্পাইন। এরপরে বলছে ব্যাম্বো স্পাইন যদি লং স্ট্যান্ডিং থাকে, তাহলে বলছে যে সিমেট্রিক্যাল মার্জিনাল সিনডেসমোফাইট। এখানে দেখা যাচ্ছে যে সিমেট্রিক্যাল মার্জিনাল সিনডেসমোফাইট দেখা যাচ্ছে, এবং এখানে বলছে যে এসআই জয়েন্ট ফিউশন আছে, এবং জেনারেলাইজড অস্টিওপেনিয়া, এর অ্যাডভান্স অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে এসআই জয়েন্ট ফিউশন হয়েছে, আর সিমেট্রিক্যাল মার্জিনাল সিনডেসমোফাইট, এরা বলা হয় ব্রেজিং সিনডেসমোফাইট, ব্যাম্বো স্পাইন অ্যাপিয়ারেন্স হয়েছে ইন অ্যাডভান্স অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। এখন বলা হচ্ছে যে আমরা একটা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের পেশেন্টের আমরা কি চিকিৎসা দিব? আমরা যে কথা বলি যে পেশেন্টকে প্রথমে সব ক্ষেত্রে চিকিৎসায় যেটা আমরা বলি যে পেশেন্টকে আমরা এডুকেশন দিব অ্যাবাউট দ্য ডিজিজ, তারপরে পেশেন্টকে ব্যথা কমানোর জন্য NSAID দিব, তারপরে পেশেন্টকে ফিজিওথেরাপি দিতে হবে, এবং পেশেন্টের যদি পারসিস্টেন্ট পেরিফেরাল যদি সাইনোভাইটিস থাকে, মাস্কুলোস্কেলেটাল ফিসাতে পারসিস্টেন্ট পেরিফেরাল সাইনোভাইটিস যদি থাকে, তাহলে সালফাসেলাজিন এবং মিথোট্রেক্সেট দেওয়া হয়। আর যদি অ্যাক্সিয়াল যদি ইনভলভমেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে বায়োলজিক্যাল এজেন্ট দেওয়া হয়। বায়োলজিক্যাল এজেন্টের মধ্যে TNF ইনহিবিটর অথবা ইন্টারলিউকিন 17 ইনহিবিটরস দেওয়া হয়। তাহলে আমরা প্রথমে পেশেন্টকে বলছি যে পেশেন্টকে প্রথমে এডুকেশন দিতে হবে, তারপরে ফিজিওথেরাপি দিতে হবে, তারপরে ব্যথা কমানোর জন্য NSAID দিতে হবে। যদি এটা যদি পেরিফেরাল পারসিস্টেন্ট সাইনোভাইটিস থাকে, তাহলে মিথোট্রেক্সেট এবং সালফাসেনোজেনের রোল আছে। যদি দেখা যাচ্ছে যে অ্যাক্সিয়াল ইনভলভমেন্ট থাকে, এবং যদি ইনঅ্যাডিকুয়েটলি রেসপন্ড যদি করে পেশেন্টের স্ট্যান্ডার্ড থেরাপি, তাহলে স্ট্যান্ডার্ড থেরাপি মানে NSAID, সালফাসেলাজিন, মিথোট্রেক্সেট, এগুলো দিয়ে যদি কাজ না হয়, পেশেন্টের যদি অ্যাক্সিয়াল ইনভলভমেন্ট থাকে এবং স্ট্যান্ডার্ড থেরাপিতে যদি কাজ না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টি-TNF মানে ইনফ্লেক্সিমেব, তারপরে অ্যাডেলিমোমাব, গলিমোমাব, ইটানারসেপ, এগুলো আমরা দেই। আর ইন্টারলিউকিন 17 ইনহিবিটর আছে সেকুকুনাব,
এটা আমরা দেই। তাহলে ইন্টারলিউকিন 17 ইনহিবিটর কুমাব এটা পাওয়া যায় বাজারে। আর বায়োলজিক্যাল থেরাপিস বলছে হাইলি ইফেক্টিভ এট ইমপ্রুভিং সিমটম বাট নট ক্লিয়ার হোয়ার দ্য প্রিভেন্ট অ্যানকাইলোসিস অল্টার দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ। তাহলে চিকিৎসা এটাই। যদি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের চিকিৎসা যদি জিজ্ঞেস করা হয় ভাই তাহলে বলতে হবে পেশেন্টের এডুকেশন, ফিজিওথেরাপি, এনএসআইড এবং পারসিস্টেন্ট যদি পেরিফেরাল সাইনোভাইটিস থাকে তাহলে সালফাসেলাজিন মিথোট্রেক্সেট দেওয়া হয়। যদি স্ট্যান্ডার্ড থেরাপিতে যদি কাজ না হয় এবং অ্যাক্সিয়াল যদি ইনভলভমেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টি টিএনএফ যেটা ইনফ্লেক্সিমেব, ইটানারসেপ, গলিমোমাব এগুলা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, অথবা ইন্টারলিউকিন 17 ইনহিবিটর সেকুকুমাব পাওয়া যায়, সেকুকিনুমাব পাওয়া যায়। এবং এটা বলছে যে এটা হাইলি অ্যাক্টিভ, বোথ পেরিফেরাল এবং অ্যাক্সিয়াল ইনভলভমেন্ট থাকলে পারে বায়োলজিক্যাল থেরাপি ইজ অ্যাক্টিভ। এবং অনেক সময় বলা হচ্ছে যে লোকাল স্টেরয়েডের কিছু রোল আছে। পারসিস্টেন্ট প্লান্টার সাইনোভাইটিস, পেরিফেরাল আর্থ্রাইটিস এবং এনথ্রাইসোপ্যাথি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লোকাল স্টেরয়েড ইনজেকশন দিতে পারি। যদি পারসিস্টেন্ট, কখন দেব? পারসিস্টেন্ট প্লান্টার ফাসাইটিস, এনথ্রাইসোপ্যাথিস এবং পেরিফেরাল আর্থ্রাইটিস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লোকাল স্টেরয়েড দিতে পারি ইনজেকশন। আর ওরাল স্টেরয়েড মে বি রিকোয়ার্ড ফর অ্যাকিউট ইউভাইটিস, ডু নট হেল্প। যদি অ্যাকিউট যদি ইউভাইটিস যদি থাকে অ্যাকিউট, সেই ক্ষেত্রে ওরাল স্টেরয়েড দিতে হবে। আর যেসব পেশেন্টের সিভিয়ার হিপ, নি এবং শোল্ডার জয়েন্ট থাকে উইথ সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস মে রিকোয়ার আর্থ্রোপ্লাস্টি, তাহলে সার্জারি করা হয়। অনেক সময় সার্জারি করা হয় যে আর্থ্রোপ্লাস্টি করা হয় যদি সিভিয়ার হিপ, নি এবং শোল্ডার ইনভলভমেন্ট থাকে, এবং স্পাইনাল অস্টিওটমিও করা হয় পোস্টার কারেকশন করার জন্য। তাহলে এগুলা হচ্ছে যে চিকিৎসা। তাহলে স্টেরয়েড, একটা লোকাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয় আর একটা ওরাল স্টেরয়েড দেওয়া হয় অ্যাকিউট ইউভাইটিস, এবং এর সাথে আর্থ্রোপ্লাস্টি সার্জারি করা হয় সিভিয়ার হিপ, নি ইনভলভমেন্ট থাকলে, এবং স্পাইনাল অস্টিওটমিও করা হয়। এখানে এরপরে আসে যে রিমাটয়েড আর্থ্রাইটিস। এরপরে যে আমরা বলছি যে রিমাটয়েড আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিসের প্রেজেন্টেশন সম্পর্কে একবার আমি বলেছি। এরপরে বলছে যে রিমাটয়েড আর্থ্রাইটিস ইজ এ কমন ফর্ম অফ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস occurring throughout the world and in all ethnic groups. The prevalence of rheumatoid arthritis is 0.8 to 1%. এবং এটা সাধারণত রিমাটয়েড আর্থ্রাইটিসটা এটা হচ্ছে যে কমন ফর্ম অফ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ইনভলভমেন্ট 0.8% to 1%, এবং এটা ফিমেল মেল রেশিও 3:1, ফিমেল মেল রেশিও 3:1। বলছে যে ইট ইজ এ ক্রনিক ডিজিজ ক্যারেক্টারাইজড বাই ক্লিনিক্যাল কোর্সেস অফ এক্সাজারবেশনস এন্ড রিমিশন। এটা এক্সাজারবেশন এবং রিমিশন হিসাবে আসে। তাহলে একটা রিমাটয়েড আর্থ্রাইটিসকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব? তাহলে এখানে রিমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিসের জন্য একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এটা ইউলার একটা 2010 সালে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। ক্রাইটেরিয়া কি? একটা হচ্ছে যে জয়েন্ট এফেক্টেড, একটা হচ্ছে সেরোলজি, একটা হচ্ছে ডিউরেশন, আর একটা হচ্ছে অ্যাকিউট ফেস রিঅ্যাক্ট্যান্ট। তাহলে পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করা হয় যে রিমাটয়েড আর্থ্রাইটিস কিভাবে ডায়াগনোসিস করা হয়। তাহলে এখানে ইউলার একটা 2010 সালে একটা ইউলার ক্রাইটেরিয়া বা এসিআর ক্রাইটেরিয়া আছে, ইউলার এসিআর ক্রাইটেরিয়া 2010। এই ক্রাইটেরিয়া একটা হচ্ছে জয়েন্ট এফেক্টেড থাকে, একটা হচ্ছে সেরোলজি, একটা হচ্ছে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, আর একটা হচ্ছে যে ডিউরেশন অফ সিমটম। তাহলে জয়েন্ট এফেক্টেড বলছে যে একটা যদি লার্জ জয়েন্ট যদি এফেক্টেড হয় তাহলে 0 স্কোর হবে,
যদি 2 থেকে 10টা যদি লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে 1 স্কোর হবে। যদি 1 থেকে 3টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে 2 স্কোর হবে। যদি 4 থেকে 10টা স্মল জয়েন্ট ইনভলভমেন্ট হয় তাহলে 3টা স্কোর হবে। আর মোর দ্যান 10 জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয় তাহলে স্কোর 5 হবে। সেরোলজি বলছে যে নেগেটিভ রিমাটয়েড ফ্যাক্টর এবং এসিপিএ যদি হয় তাহলে 0, যদি লো পজিটিভ রিমাটয়েড ফ্যাক্টর এবং এসিপিএ হয় তাহলে স্কোর 2, এবং হাই পজিটিভ রিমাটয়েড ফ্যাক্টর এবং এসিপিএ হয় তাহলে স্কোর 3। এবং যদি অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট যদি ইএসআর সিআরপি নরমাল হয় স্কোর 0, যদি অ্যাবনর্মাল সিআরপি ইএসআর হয় স্কোর 1। যদি ডিউরেশন 6 উইকের কম হয় তাহলে 0 স্কোর, আর যদি ডিউরেশন 6 উইকের বেশি হয় তাহলে স্কোর 1। এখানে বলা হচ্ছে যদি পেশেন্টের স্কোর 6 অর মোর তাহলে বলা হচ্ছে যে ডেফিনেট রিমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে স্কোর হতে হবে 6 অর মোর, তাহলে রিমাটয়েড আর্থ্রাইটিস হবে। তাহলে স্কোর 6 অর মোর হলে রিমাটয়েড আর্থ্রাইটিস, ডেফিনেট রিমাটয়েড আর্থ্রাইটিস হবে। তাহলে এই ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে ইউলার এসিআর ক্রাইটেরিয়া বলে, এটা ভাই ভাই জিজ্ঞেস করা হয় যে রিমাটয়েড আর্থ্রাইটিসের কিভাবে ডায়াগনোসিস করা হয়, কি ক্রাইটেরিয়া আছে, এটা বলতে হবে। এখানে কিছু ডিফর্মিটি দেখানো হয়েছে ছবিতে, যে রিমাটয়েড হ্যান্ড, অনেক সময় পরীক্ষায় শর্ট কেস হ্যান্ড এক্সামিনেশন দেওয়া হয়, যে আনলার ডেভিয়েশন অফ দ্য ফিঙ্গার্স এখানে দেখা যাচ্ছে, এর সাথে স্মল মাসেল অফ দ্য হ্যান্ড ওয়াস্টিং আছে, এবং সাইনোভিয়াল সোয়েনিং দেখা যাচ্ছে রিস্ট, এবং এক্সটেন্সর টেন্ডর অফ দ্য শীথ। তাহলে একটা রিমাটয়েড আর্থ্রাইটিসের রোগী আমরা কিভাবে চিকিৎসা করব, যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে রিমাটয়েড আর্থ্রাইটিসের রোগী কিভাবে ডায়াগনোসিস করা হয়, কিভাবে চিকিৎসা করা হয়। তার আগে আমরা কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি। তাহলে ম্যানেজমেন্টের আগে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসের জন্য কি ইনভেস্টিগেশন করতে পারি। তাহলে রিমাটয়েড আর্থ্রাইটিসের বলছে যে ইনভেস্টিগেশন অ্যান্ড মনিটরিং অফ দ্য রিমাটয়েড আর্থ্রাইটিস। আমরা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার সাথে আমরা ইনভেস্টিগেশন কিছু ইতিমধ্যে বলে ফেলছি, যে সিআরপি এবং হচ্ছে যে ইএসআর, এবং এর সাথে হচ্ছে যে রিমাটয়েড ফ্যাক্টর এবং এসিপিএ, অ্যান্টিসাইক্লোনিউটেড পেপটাইড অ্যান্টিবডিজ, এবং এর সাথে হচ্ছে অ্যাফেক্টেড জয়েন্টের হচ্ছে এক্স-রে করা হয়। এবং এগুলা হচ্ছে যে ইনভেস্টিগেশন, যদি পরীক্ষায় যদি জিজ্ঞেস করা হয় যে কি ইনভেস্টিগেশন করা হয় রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, তাহলে আমরা কমন যেটা বলবো যে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর এখানে বেশি হয়, সিআরপি এখানে বেশি হয়, এবং পেশেন্টের রিমাটয়েড ফ্যাক্টর এখানে দেখা হয়, এসিপিএ অ্যান্টিসাইক্লোনিউটেড পেপটাইড অ্যান্টিবডিজ দেখা হয়, এবং অ্যাফেক্টেড জয়েন্টের এক্স-রে করা হয়। এবং চিকিৎসা দিতে গেলে আমরা কিছু আরো ইনভেস্টিগেশন করি, যেমন রুটিন ইউরিন এক্সামিনেশন করা হয়, লিভার ফাংশন টেস্ট করা হয়, রেনাল ফাংশন টেস্ট করা হয়। তারপরে হচ্ছে যে আমরা আরো কিছু ইনভেস্টিগেশন করা হয়, যে ডিজিজ অ্যাক্টিভিটি মনিটরিং এবং ড্রাগ এফিকেসি দেখা হয়। তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব, ম্যানেজমেন্ট, যে কোনো জিনিসের ম্যানেজমেন্টের মধ্যে আমরা এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে যে একটা পেশেন্টের নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, একটা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট করা হয়। তাহলে যে কোনো ডিজিজের ডায়াগনোসিস হলে আমরা জানি যে পেশেন্টকে এডুকেশন, এক্সপ্লানেশন, রিঅ্যাসুরেন্স এগুলা করতে হয়। তারপরে হচ্ছে এখানে বলছে যে ট্রিটমেন্ট গোল ইজ টু সাপ্রেস ইনফ্লামেশন, তাহলে ইনফ্লামেশনকে সাপ্রেস করতে হবে, সিমটম কন্ট্রোল করতে হবে, এবং জয়েন্ট ড্যামেজ প্রিভেন্ট করতে হবে। তাহলে এখানে বলা হলো যে সাপ্রেস দ্য ইনফ্লামেশন, ট্রিটমেন্ট গোল কি ইনফ্লামেশন সাপ্রেস করতে হবে,
সিমটম কন্ট্রোল করতে হবে এবং জয়েন্ট ড্যামেজ প্রিভেন্ট করতে হবে, এটা গোল অফ ট্রিটমেন্ট। তাহলে এটা কিভাবে হতে পারে? ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল এবং সার্জিক্যাল। এবং বলছে যদি পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যদি চাইল্ড বেয়ারিং এজ হয়, তাহলে তার কিছু স্পেশাল কনসিডারেশন করতে হবে। তাহলে আমরা পেশেন্টের যেহেতু ব্যথা থাকে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে NSAID ব্যথার ওষুধ দিব। তারপরে পেশেন্টকে হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে প্রথমে ব্যথার ওষুধ, তারপরে হচ্ছে যে পেশেন্টকে আমরা স্টেরয়েড দেই, তারপরে হচ্ছে যে আমরা DMRD শুরু করি, তারপরে আমরা বায়োলজিক্যাল এজেন্ট দেই। তাহলে ফার্মাকোলজিক্যাল চিকিৎসার মধ্যে আমরা তাহলে দেওয়া হয় যে NSAIDs মানে ব্যথার ওষুধ, তারপরে দেওয়া হয় স্টেরয়েড, তারপরে হচ্ছে DMRD ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমেটিক ড্রাগস, এবং তারপরে দেওয়া হয় বায়োলজিক্যাল এজেন্ট। তাহলে এগুলা হচ্ছে যে, তাহলে প্রথমে আমরা পেশেন্টের ব্যথার ওষুধ, তারপরে হচ্ছে এখানে একটা স্টেরয়েডের একটা কথা বলা হয়েছে যে প্রেডনিসোলোন 30 মিলিগ্রাম করে আমরা এটা শুরু করব, এবং এটা 5 মিলিগ্রাম করে কমে নিয়ে আসবো 2 সপ্তাহ পর পর 5 মিলিগ্রাম করে কমায় এটা 12 সপ্তাহে আমরা উইথড্র করব। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা স্টেরয়েড 30 মিলিগ্রাম শুরু করব, 5 মিলিগ্রাম করে 2 সপ্তাহ পর পর কমিয়ে 12 সপ্তাহে এটা আমরা উইথড্র করব। এবং এর সাথে হচ্ছে যে পেশেন্টের আমরা শুরু করব যে যেটা আমরা বলছি যে DMRDs মিথোট্রেক্সেট 15 মিলিগ্রাম করে আমরা সপ্তাহে শুরু করব, এবং এর সাথে 5 মিলিগ্রাম করে আমরা সপ্তাহে ফলিক অ্যাসিড দিব। এবং এটা হচ্ছে যে প্রতি মাসে 5 মিলিগ্রাম করে বাড়িয়ে এটা 25 মিলিগ্রামে আমরা নিয়ে যাব, ডিপেন্ডিং অন দ্য রেসপন্স। পেশেন্ট যদি অ্যাডিকুয়েটলি রেসপন্স করে, অথবা টক্সিসিটির জন্য যদি এটা যদি না দেওয়া যায়, পেশেন্ট যদি ইফ দ্য পেশেন্ট ফেইল টু রেসপন্ড অ্যাডিকুয়েটলি, পেশেন্ট যদি ঠিকমতো রেসপন্স না করে, পেশেন্টের যদি ড্রাগের টক্সিসিটি দেখা যায়, মানে মিথোট্রেক্সেটের যদি টক্সিসিটি দেখা যায় অথবা রেসপন্ড অ্যাডিকুয়েটলি না করে, তাহলে অ্যাডিশনাল DMRD আমরা শুড বি কমেন্সড ইন কম্বিনেশন উইথ মিথোট্রেক্সেট। তাহলে বলছে যে এখানে একটা ট্রিপল থেরাপির কথা বলা হয়েছে, যে মিথোট্রেক্সেট, সালফাসালাজিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন, এই 3টা থেরাপিও আমরা একসাথে দেই। ট্রিপল থেরাপি, মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন। এখন বলা হচ্ছে যে আদার DMRD এটা আমরা সাবস্টিটিউট করতে পারি অথবা অ্যাড করতে পারি, এবং প্রেডনিসোলোন সাধারণত 5 থেকে 10 মিলিগ্রাম করে দেওয়া হয়। এরপরে বলা হচ্ছে যে পেশেন্টের কখন আমরা, এখানে বলা হচ্ছে যে ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, এটার একটা ড্যাশ স্কোর আছে, এটা -28 স্কোর যদি 5.1 এর বেশি হয়, ডিসপাইট ট্রিপল থেরাপি, একটা পেশেন্টের ট্রিপল থেরাপি মানে সালফাসালাজিন, মিথোট্রেক্সেট, হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়ার পরও যদি তার ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর 28 যদি মোর দ্যান 5.1 হয়, তাহলে তাকে আমরা বায়োলজিক্যাল এজেন্ট দিব। তাহলে বায়োলজিক্যাল এজেন্টের মধ্যে প্রথমেই যেটা অ্যাভেলেবল TNF ইনহিবিটরস। TNF ইনহিবিটরস কি কি আছে পরে আমরা বলবো। সাধারণত ইনফ্লেক্সিবেট, ইটানারসেব, গলিমোমাব এগুলো হচ্ছে যে ব্যবহার করা হয়। তাহলে TNF ইনহিবিটরস। এখন বায়োলজিক্যাল বলছে যে when the patient has been stabilized on biological treatment for 12 months or more, একটা পেশেন্ট 12 মাস যদি বায়োলজিক্যাল ট্রিটমেন্টে ভালো থাকে, তাহলে আমরা হচ্ছে ধীরে ধীরে ডোজ কমায়া নিয়ে আসতে পারি। 50% পেশেন্ট উইদাউট লস অফ থেরাপিউটিক ইফেক্ট, মানে 1 বছর বায়োলজিক্যাল ট্রিটমেন্টে পেশেন্ট ভালো থাকলে আমরা 50% হচ্ছে যে ডোজ কমিয়ে আনতে পারি বায়োলজিক্যাল এজেন্টের। তো বায়োলজি এখন বলা হচ্ছে আরো কিছু ড্রাগস মার্কেটে আসছে, যেমন জ্যাক ইনহিবিটর বাজারে আসছে, যেমন বলা হচ্ছে টোফাসিটিনিব এবং ব্যারিসিটানিব। এখন পাওয়া যাচ্ছে যে টোফাসিটিনিব, ব্যারিসিটানিব, জ্যাক ইনহিবিটরস have efficacy in patient with failed to respond adequately to other DMRDs or alternative to biologics, মানে বায়োলজিকের অল্টারনেটিভ হিসাবে অথবা আদার DMRD যদি রেসপন্স না করে, তাহলে আমরা জ্যাক ইনহিবিটরস, টোফাসিটিনিব, ব্যারিসিটানিব ইউজ করতে পারি। তাহলে জ্যাক ইনহিবিটর, টোফাসিটিনিব এবং ব্যারিসিটানিব একটা হচ্ছে অপশন ট্রিটমেন্টের।
তাহলে ডিএমআরডি একটা বলা হলো, বায়োলজিক্যাল এজেন্ট একটা বলা হলো, আর ডিএমআরডি যদি রেসপন্স না করে অথবা বায়োলজিক্যাল এজেন্টের অল্টারনেটিভ হিসাবে জ্যাক ইনহিবিটর, টোফাসিটিনিব এবং ব্যারিসিটিনিব ইউজ করা হয়। পেশেন্ট যদি বলছে যে RA is a chronic disease, flare can occur even patient who established with DMRD বায়োলজিক্যাল এবং ডিএমআরডি পাওয়ার পরও ফ্লেয়ার হইতে পারে। এই ট্রানজিয়েন্ট ফ্লেয়ার ক্যান বি ডিলড উইথ ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন ও শর্ট কোর্স ওরাল কর্টিকোস্টেরয়েড। বলা হচ্ছে যে যদি আমরা ফ্লেয়ারটা, একটা রোগী যদি ফ্লেয়ার নিয়ে আসে কিভাবে ম্যানেজ করব, ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড অথবা শর্ট কোর্স অফ ওরাল গ্লুকোকর্টিকয়েডস। But if sustained flare occurs, a change in systemic DMRD or biological therapy need to be considered. যদি sustained flare থাকে তাহলে আমরা বায়োলজিক্যাল অথবা সিস্টেমিক ডিআরডি এটা চেঞ্জ করতে পারি। এখানে একটা যেটা বলা হয়েছে যে পরীক্ষায় অনেক সময় বলা হয় যে -28 স্কোর কি জিনিস, এটা হচ্ছে ডিজিজ অ্যাক্টিভিটি স্কোর 28, মানে 28 জয়েন্টের এখানে ক্যালকুলেশন করা হয় একটা, যে এটা কাউন্ট দ্য সোলেন জয়েন্টস, তারপরে কাউন্ট দ্য টেন্ডার জয়েন্টস, তারপরে ইএসআর দেখা হয়, পেশেন্টের গ্লোবাল হেলথ অ্যাসেসমেন্ট দেখা হয়, এটা একটা ক্যালকুলেশন করা হয়। এটা ক্যালকুলেশন করে এখানে দেখা হয় যদি যদি -28 স্কোর মোর দ্যান 5.1 হয় তাহলে বুঝতে হবে যে হাই ডিজিজ অ্যাক্টিভিটি। যদি স্কোর 2.6 থেকে 5.1 হয় তাহলে বুঝতে হবে যে মডারেট অ্যাক্টিভিটি। যদি স্কোর 2.6 এর নিচে হয় তখন তাকে বলা হয় যে এটা রিমিশনে আছে। তাহলে এই -28 স্কোর করে আমরা ডিজিজ অ্যাক্টিভিটি দেখি। তাহলে 5.1 এর বেশি হলে হাই অ্যাক্টিভিটি, 2.6 থেকে 5.1 হলে মডারেট অ্যাক্টিভিটি এবং লেস দেন 2.6 হলে বুঝতে হবে যে ডিজিজ রিমিশনে আছে। তো এখানে একটা ফ্লো চার্ট দেওয়া হয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যদি ডায়াগনোসিস হয়, তাহলে অ্যালগোরিদম ফর দ্য ম্যানেজমেন্ট অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। যদি একটা নিউ ডায়াগনোসিস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় তাহলে এই পেশেন্টকে আমরা প্রথমে মিথোট্রেক্সেট এবং প্রেডনিসোলোন শুরু করব, দিয়ে এটা 12 সপ্তাহ আমরা দেখব। দেখে যদি 12 সপ্তাহ দেখব, দেখার পরে আমরা হচ্ছে যে -28 স্কোর করে দেখব। যদি এটা এখানে বলছি যে প্রেডনিসোলোন এটা হচ্ছে যে 12 সপ্তাহে ট্যাপারিং করা হয়, উইথড্র করা হয়। আর তাহলে প্রথমে আমরা যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস হয় তাহলে প্রথমে আমরা মিথোট্রেক্সেট এবং তাকে প্রেডনিসোলোন দিব, দিয়ে আমরা 12 সপ্তাহ দেখব। যদি দেখে আমরা স্কোর করবো -28 স্কোর করব, যদি -28 স্কোর যদি 2.6 এর কম হয় তাহলে এটা আমরা বুঝবো যে ডিজিজ রিমিশনে আছে, কন্টিনিউ মিথোট্রেক্সেট। এবং এরপরে যদি দেখা যাচ্ছে যে -28 স্কোর যদি 2.6 এর বেশি হয় তাহলে এর সাথে আমরা ট্রিপল থেরাপি করব। তাহলে মিথোট্রেক্সেট, তার সাথে সালফাসালাজিন এবং হাইড্রোক্সিক্লোরোকুইন, এই 3টা থেরাপি দেওয়ার পরে আবার আমরা -28 স্কোর করে দেখব 3 মাস পরে, 3 থেকে 6 মাস পরে। যদি এটা দেখা যাচ্ছে যে -28 স্কোর 2.6 এর নিচে হয় তাহলে কন্টিনিউ ট্রিপল থেরাপি। যদি -28 স্কোর যদি 2.6 থেকে 5.1 হয় তাহলে বুঝতে হবে যে মডারেট অ্যাক্টিভিটি, সেই ক্ষেত্রে চেঞ্জ আমরা ডিএমআরটি করতে পারি অথবা লো ডোজ প্রেডনিসোলোন অ্যাড করতে পারি। আর যদি -28 স্কোর যদি মোর দ্যান 5.1 হয় তাহলে আমরা বায়োলজিক্যাল এজেন্ট আমরা যোগ করব। তাহলে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস হইলে প্রথমে আমরা হচ্ছে মিথোট্রেক্সেট এবং প্রেডনিসোলোন দিব, দিয়ে আমরা 12 সপ্তাহ মানে 3 মাস দেখব। দেখে আমরা হচ্ছে যে -28 স্কোর করে দেখব। যদি 2.6 এর নিচে হয় তাহলে মিথোট্রেক্সেট কন্টিনিউ করব। যদি -28 স্কোর যদি 2.6 এর বেশি হয় তাহলে আমরা মিথোট্রেক্সেটের সাথে সালফাসালাজিন হাইড্রোক্সিক্লোরোকুইন যোগ করব। এরপরে 3 থেকে 6 মাস পরে আবার আমরা -28 স্কোর করে দেখব যে -28 যদি লেস দেন
2.6 হয় তাহলে বুঝতে হবে যে রিমিশনে আছে, তাহলে কন্টিনিউ করতে হবে ট্রিপল থেরাপি। যদি ড্যাশ 28 স্কোর যদি 2.6 থেকে 5.1 হয় তাহলে বুঝতে হবে যে মডারেট অ্যাক্টিভিটি, ডিএমআরডি চেঞ্জ করতে হবে অথবা লো ডোজ প্রেডনিসোলন যোগ করতে হবে। আর ড্যাশ 28 স্কোর যদি 5.1 হয়, মোর দ্যান 5.1, তাহলে বায়োলজিক্যাল এজেন্ট এখানে যোগ করতে হবে। এখানে পরীক্ষায় যেটা ভাই ভাই জিজ্ঞেস করা হয়, পরীক্ষায় যেটা ভাই ভাই জিজ্ঞেস করা হয় যে বায়োলজিক্যাল সরি ডিএমআরডি কি কি ইউজ করা হয়, তাহলে কি কি ডিএমআরডি কমনলি ইউজ করা হয় এতক্ষণ ধরে যেটা আমরা বললাম যে মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, লিফনামাইড, এগুলা হচ্ছে যে কমনলি হচ্ছে যে এরা ব্যবহার করা হয়। তাহলে যদি বলে যে বায়োলজিক্যাল এজেন্টের নাম বলো 4টা বা 5, সরি ডিএমআরডির নাম বলো 4টা বা 5টা, তখন বলতে হবে যে মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, লিফনামাইড, এগুলা ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মিথোট্রেক্সেট 10 to 25 মিলিগ্রাম উইকলি ব্যবহার করা হয়। সালফাসালাজিন 2 থেকে 4 গ্রাম 2 to 4 গ্রাম ডেইলি দেওয়া হয়। হাইড্রোক্সিক্লোরোকুইন 200 to 400 দেওয়া হয়। লিফনামাইড 10 to 20 মিলিগ্রাম পার ডেইলি করা হয়, এবং এটা হচ্ছে ফলো আপ করা হয়। মনিটরিং কিভাবে করা হয়? ফুল ব্লাড কাউন্ট, তারপরে লিভার ফাংশন টেস্ট, এবং কিছু কিছু স্পেশাল আছে, যেমন যারা হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হয় তাদের ক্ষেত্রে ভিজুয়াল ফাংশন টেস্ট করা হয়, যাদের লেফনামাইড দেওয়া হয় তাদের ব্লাড প্রেশার মনিটরিং করা হয়। এবং এখানে বলা হচ্ছে যেটা বলছে জ্যাক ইনহিবিটর, তাহলে জ্যাক ইনহিবিটর যেটা হচ্ছে ব্যবহার করা হয় টোফাসিটিনিব, ব্যারিসিটিনিব, যেটা বললাম যে বায়োলজিক ডিএমআরডি তে কাজ হচ্ছে না অথবা বায়োলজিক্যালের অল্টারনেটিভ হিসাবে টোফাসিটিনিব এবং ব্যারিসিটিনিব এটা ব্যবহার করা হয়। টোফাসিটিনিব 5 মিলিগ্রাম টোয়াইসলি দেওয়া হয়, আর ব্যারিসিটিনিব 2 to 4 মিলিগ্রাম ডেইলি। এবং এগুলা পরীক্ষায় ভাই ভাই জিজ্ঞেস করা হয় কমনলি, এবং অস্পিতে দেওয়া হয় যে ডিএমআরডি কি কি ড্রাগ ব্যবহার করা হয়, এবং তার অনেক সময় সাইড ইফেক্ট ধরা হয়, অনেক সময় কিভাবে মনিটরিং করা হয় সেটাও জিজ্ঞেস করা হয়। এখন হয়তো বায়োলজিক্যাল ডিএমআরডি, এরপর হয়তো জ্যাক্স ইনহিবিটরও জিজ্ঞেস করতে পারে যে ব্যারিসিটানিব এবং টোফাসিটানিব মার্কেটে অ্যাভেলেবল। আমি যেটা বললাম যে আমরা বায়োলজিক্যাল পরীক্ষায় জিজ্ঞেস করা হয় অনেক সময় যে বায়োলজিক্যাল এজেন্ট কি কি ব্যবহার করা হচ্ছে, তাহলে বায়োলজিক্যালের মধ্যে টিএনএফ হচ্ছে যে টিএনএফ ইনহিবিটরস, টিএনএফ আলফা ইনহিবিটরস হচ্ছে যে কমন। টিএনএফ আলফা ইনহিবিটরস এর মধ্যে কি কি আছে? ইনফ্লেক্সিমেব, অ্যাডিলিমোমাব, সাটালিজুমাব, গলিমোমাব, এবং আরো আছে ইটানারসেপ। এটা ব্যবহার করা হয় টিএনএ রিসিপ্টর এগেনস্টে কাজ করে। তাহলে জিজ্ঞেস করলে আমরা কিভাবে বলবো যে টিএনএফ আলফা ইনহিবিটরস কি কি আছে? ইনফ্লেক্সিমেব, অ্যাডিলিমোমাব, সাটালিমোমাব, গলিমোমাব, এবং ইটানারসেপ ব্যবহার করা হচ্ছে। আর বেলিমোমাব, রুটিক্সিমাব ব্যবহার করা হয় রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, বেলিমোমাব ব্যবহার করা হয় এসএলইর ক্ষেত্রে। এবং আরো বলা হচ্ছে যে টসিলিজুমাব, অ্যাবাটাসেপ, এগুলো রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে বায়োলজিক্যাল এজেন্ট কি কি ব্যবহার করা হয় এগুলো 2-4টার নাম জানতে হবে: ইটানারসেপ, ইনফ্লেক্সিমেব, অ্যাডিলিমোমাব, সাটালিজুমাব, গলিমোমাব। আদার্স আরো আছে রুটিক্সিমেব, অ্যাবাটাসেপ এবং টসিলিজুমাবও ব্যবহার করা হচ্ছে। এখন নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কি আছে? যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে বলা হয়েছে যে ফিজিক্যাল এবং অকুপেশনাল থেরাপি এখানে দেওয়া হয়। ফিজিক্যাল থেরাপি, অকুপেশনাল থেরাপি এটা দেওয়া হয়, এটা জরুরি ট্রিটমেন্টের জন্য। এবং এরপরে আসে সার্জারি। সার্জারি অনেক সময় করা হয়, যে সার্জারি যেমন বলছে যে সাইনোভেক্টমি ক্যান বি হেল্পফুল ইন জয়েন্টস that have failed to respond adequately systemic therapy and intra-articular steroid injection। তাহলে কি কি সার্জারি করা হয়? সাইনোভেক্টমি করা হয়, জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়, এবং অনেক ক্ষেত্রে বলছে যে আদার সার্জিক্যাল প্রসিডিওর
that can be excision of the metatarsal head in patient, subluxation of the NTB joint. তাহলে আমরা বললাম যে রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, ড্রাগস যেটা ব্যবহার করা হলো, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে বলা হলো অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, এগুলো দেওয়া হলো। সার্জারির মধ্যে বলা হলো কি কি অপশন আছে, অন্তত সাইনোভেক্টমি, জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং আদার সার্জিক্যাল প্রসিডিওর করা হয়। অনেক সময় যেটা বলা হয় যে রিমাটয়েড আর্থ্রাইটিস ইন প্রেগনেন্সি, তাহলে বলছে যে রিমাটয়েড আর্থ্রাইটিস যদি একটা রিমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে রিমোলজিক্যাল কি হতে পারে। তাহলে মেনি পেশেন্ট রিমাটয়েড আর্থ্রাইটিস গো ইনটু রিমিশন ডিউরিং প্রেগনেন্সি। রিমাটয়েড আর্থ্রাইটিসের রোগী যদি প্রেগনেন্ট হয় দেখা যাচ্ছে অনেক রোগী রিমিশনে যায়। তো পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে রিমাটয়েড আর্থ্রাইটিসের রোগীর ক্ষেত্রে আমরা কি কি ড্রাগ আমরা কি কি ড্রাগ ব্যবহার করতে পারি, ডিএমআরডি কি কি ব্যবহার করতে পারি। তাহলে কি কি ডিএমআরডি আমরা ব্যবহার করতে পারি, সালফাসেলাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথিওপ্রিন, তাহলে এগুলা আমরা ইউজ করতে পারি। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে একটা রোগী রিমাটয়েড আর্থ্রাইটিস এবং প্রেগনেন্ট, তাহলে কোন কোন ডিএমআরডি আমরা ব্যবহার করতে পারি। এখানে বলা আছে যে সালফাসেলাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথিওপ্রিন আমরা ব্যবহার করতে পারি, কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড এবং বলছে যে ব্রেস্ট ফিডিং এ আমরা কি কি ব্যবহার করতে পারবো না। আবার মিথোট্রেক্সেট, লেপনামাইড, সাইক্লোহক্সামাইড এটা ব্রেস্ট ফিডিং এ ব্যবহার করা যাবে না। আর বায়োলজিক্যাল থেরাপি বলছে যে এক্সপেরিয়েন্স লিমিটেড, প্যারাসিটামল এটা ডিউরিং প্রেগনেন্সিতে ব্যবহার করা যায়। আর ব্যথার ওষুধ বলছে ক্যান বি ইউজড ফ্রম ইমপ্লান্ট 20 উইকস পর্যন্ত এটা ব্যবহার করা যাবে, স্টেরয়েড ব্যবহার করা যাবে। তাহলে প্রেগনেন্সিতে আমরা কি কি ড্রাগ বলছে যে প্রেগনেন্সি বেশিরভাগ রোগী যদি রিমাটয়েড আর্থ্রাইটিসের রোগী যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে বেশিরভাগই এটা রিমিশন হয়ে যায়, বেশিরভাগই রিমিশনে থাকে ডিউরিং প্রেগনেন্সি। আমরা কি ওষুধ, ব্যথার ওষুধ ব্যবহার করতে পারি, বলছে প্যারাসিটামল ব্যবহার করা যাবে এবং এনএসএআইডি এটা 20 উইকস পর্যন্ত ব্যবহার করা যাবে। আর ডিএমআরডির মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি, বলছে যে সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজাথিওপ্রিন এবং স্টেরয়েড, গ্লুকোকর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যাবে। আর বাকি বলছে যে মিথোট্রেক্সেট, লিফোনামাইড, সাইক্লোফসফামাইড এগুলো ডিউরিং প্রেগনেন্সি এবং ডিউরিং ব্রেস্ট ফিডিং এটা ব্যবহার করা যাবে না। ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং ব্রেস্ট ফিডিং মিথোট্রেক্সেট, লিফোনামাইড এবং সাইক্লোফসফামাইড এগুলো ইউজ করা যাবে না। বায়োলজিক্যাল বলছে যে এটা লিমিটেড role, experience is limited but may be relatively safe during pregnancy. প্রেগনেন্সিতে বায়োলজিক্যাল থেরাপি ব্যবহার করা যেতে পারে, বলছে যেমন সার্টালিজুমাব which does not cross placenta, তাহলে সার্টালিজুমাব ব্যবহার করা যাবে প্রেগনেন্সিতে মেইনলি। তো এখানে একটা পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করা হয় যে মিথোট্রেক্সেট আমরা কিভাবে টাইট্রেশন করি। তাহলে মিথোট্রেক্সেট আমরা বলা হচ্ছে যে এটা মিথোট্রেক্সেট সাধারণত একটা ডিএমআরডি এবং এটা প্রথমেই ব্যবহার করা হয় রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। এবং এটা কিভাবে কাজ করে, এটা বলছে যে ফলিক অ্যাসিড রিডাক্টেস এটাকে ইনহিবিশন করে। তাহলে আর এটা কিভাবে দেওয়া হয়, 10 to 15 মিলিগ্রাম এটা উইকলি দেওয়া হয় এবং এটা এসকেলেটেড বাড়ানো হয় 2.5 মিলিগ্রাম এভরি 2 to 4 উইকস, ম্যাক্সিমাম 25 মিলিগ্রাম এটা দেওয়া যেতে পারে। তাহলে মিথোট্রেক্সেট 10 to 15 মিলিগ্রাম উইকলি এটা দেওয়া হয় এবং এটা 2 থেকে 4 সপ্তাহ পর পর 2.5 মিলিগ্রাম করে এটা বাড়ানো হয় এবং আপ টু 25 মিলিগ্রাম উইকলি দেওয়া যায় এবং এর সাথে ফলিক অ্যাসিড কো-প্রেসক্রিপশন করা হয় 5 মিলিগ্রাম উইকলি। এটা রিডিউস অ্যাডভার্স ইফেক্ট উইদাউট ইমপ্যাক্ট, এটা হচ্ছে মিথোট্রেক্সেটের অ্যাডভার্স ইফেক্ট কমায়া দেয়। আর মিথোট্রেক্সেট এটা বেনিফিট অবজার্ভ ইউজুয়ালি অবজার্ভ 4 to 8 উইকস, 1 থেকে 2 মাস পরে এর বেনিফিট পাওয়া যায়। আর বলা হচ্ছে যে মিথোট্রেক্সেট এটা সাইড ইফেক্ট আছে, নশিয়া, ভমিটিং, ম্যালেস করে, অনেক সময় লাংসে নিউমোনাইটিস করে। এরকম যদি লাংসে কোনো নিউমোনাইটিস হয় তাহলে বন্ধ করে স্টেরয়েড দেওয়া হয়। সাবকিউটেনিয়াসও ব্যবহার করা যায় মিথোট্রেক্সেট। বলছে যে মিথোট্রেক্সেট নিউমোনাইটিস যদি হয়
আর দেওয়ার পরে হাই ডোজ কর্টিকোস্টেরয়েড দেওয়া হয় এবং মিথোট্রেক্সেটটা বন্ধ করা হয়। এবং এটা বলা হচ্ছে যে মিথোট্রেক্সেট মাস্ট বি কো-প্রেসক্রাইবড উইথ রোবাস্ট কন্ট্রাসেপশন ইন উইমেন চাইল্ড বেয়ারিং পটেনশিয়াল অ্যান্ড ট্রিটমেন্ট মাস্ট বি স্টপ 3 মান্থ ইন অ্যাডভান্স প্ল্যানিং অফ প্রেগনেন্সি। কেউ যদি প্রেগনেন্ট হতে চায় অবশ্যই 3 মাস আগে মিথোট্রেক্সেট বন্ধ করতে হবে। তাহলে মিথোট্রেক্সেট 3 মাস আগে বন্ধ করতে হবে প্রেগনেন্ট হওয়ার আগে। এখন তো আজকে মতো আমি ভাইবার অংশ প্রথম অংশ এখানেই বলে আমি শেষ করছি। রেমাটোলজির ভাইভার প্রথম অংশ আজকে বলে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সামনের দিন বাকি অংশ আমি বলবো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।